Dear students, welcome back to exam album. ANM JNM 2024 পরীক্ষা কিন্তু চলেই এলো। তো এই 3 মাসে ইংলিশে কি করে 15তে 15 তুলবে সেই নিয়ে আজকের ভিডিও। অনেকেই ভাবে যে এটা তো অসম্ভব ব্যাপার, ইংলিশে কি করে 15তে 15 তোলা যাবে, এই 3 মাসে আমরা তো কিছুই পড়িনি। কিন্তু যদি সিস্টেমেটিক ওয়েতে তোমরা পড়ো তাহলে কিন্তু এইটা একদমই সম্ভব। তাহলে আজকে আমরা 10টা গোল্ডেন রুলস বা গোল্ডেন টিপস নিয়ে আলোচনা করব। তার আগে চলে যাই ছোট্ট কিছু অ্যানাউন্সমেন্টে। আমাদের প্রগতি ব্যাচে কিন্তু অ্যাডমিশন এখনও চলছে, যেটা প্রাইস 1399 রুপিস, যেখানে তোমরা লাইভ ক্লাস পেয়ে যাবে, অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ডাউট ক্লিয়ারিং ক্লাসেসও পাবে, ইভেন রেকর্ডিং ক্লাস, মক টেস্ট আর উচ্চ মানসম্পন্ন ডিপিপি তোমরা পেয়ে যাবে। এছাড়া এটাতে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। এছাড়াও সমৃদ্ধি ব্যাচ 1900 ভর্তি চলছে। রাদার এই কোর্সটা তোমরা পারচেস করতে পারো মাত্র 699 রুপিসে। এখানে তোমরা কিন্তু লাইভ ক্লাসেস পাবে না, বাট অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা রেকর্ডেড ক্লাস পাবে, এছাড়াও ডাউট ক্লিয়ারিং ক্লাসেসও পাবে, এছাড়া উচ্চমান সম্পন্ন ডিপিপি পেয়ে যাবে। তাহলে চটপট আর দেরি না করে এই দুটো ব্যাচে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই সমৃদ্ধি ব্যাচে কি করে জয়েন হবে বা আরও কিছু কোয়ারিজের জন্য এই ক্লাসের শেষে তোমাদের হেল্পলাইন নম্বর দিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে কিন্তু আমরা 10 ইম্পর্টেন্ট টিপস নিয়ে কথা বলবো। তো প্রথম টিপস, আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস অ্যান্ড মার্ক দ্য স্কিম। অলরেডি এই চ্যানেলে তোমাদেরকে স্কিম অ্যান্ড সিলেবাস সম্পর্কিত ভিডিও দেওয়া হয়েছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। আর এখানে এবার তোমাদের সিলেবাসটা বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। অ্যাকচুয়ালি এখানে সিলেবাস বলতে 12th লেভেলের সিলেবাস কিন্তু বলা হয়। এবার দেখো, ইংলিশ গ্রামারের সিলেবাস তোমরা ক্লাস 1এও যেটা পড়েছো, ক্লাস 10এও সেটা পড়েছো, ক্লাস 12এও সেটাই পড়বে, শুধুমাত্র অ্যাডভান্স লেভেলের হবে। তোমাদেরকে একটু বাছাই করে দেখে নিতে হবে যে তোমাদের কি কি পড়তে হবে। তার জন্য কে তোমাদেরকে হেল্প করবে? অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কিন্তু তোমাদের হেল্প করবে। সেখান থেকেও তোমাদেরকে স্কিমগুলো দেখে নিতে হবে যে ঠিক কোন কোন জায়গাগুলোতে তোমাদেরকে জোর দিতে হবে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশনও এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে হবে কি, নোয়িং দ্য বেসিক্স। আমাদের দ্বিতীয় শর্ত, বেসিক জানতে হবে। যে কোনো সাবজেক্টেরই যদি আমরা বেসিক না জানি তাহলে কিন্তু সম্ভব নয়। এবার ইংলিশের বেসিকটা কি, বিশেষ করে ইংলিশ গ্রামারের বেসিকটা কি? ইংলিশ গ্রামারের বেসিক হলো যে গ্রামার অর্থাৎ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের যে আমাদের 8টা ভাগ আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা জিনিস এবং তার সাথে আর্টিকেল, এটা হচ্ছে বেসিক। এই 9টা জিনিস যদি তোমরা জেনে নিতে পারো তাহলে তোমাদেরকে ইংলিশে কিন্তু কেউ ঠেকাতে পারবে না। মোটামুটি তোমাদের 60% কাজ কিন্তু এখানে হয়ে গেল। বাকি 40% কোথায়? বাকি 40% কিন্তু তোমাদেরকে দিতে হবে ভোকাবসের ক্ষেত্রে। সুতরাং সেটারও বেসিক্স জানতে হলে ভোকাবসের মূল যে জায়গাটা তোমাদেরকে নজর দিতে হবে সেটা হচ্ছে পড়া এবং শোনা। হ্যাঁ, পড়া এবং শোনা। প্রতিদিন 1 ঘন্টা করে যদি তোমরা নিউজ পেপার পড়তে পারো এবং 1 ঘন্টা করে যদি তোমরা কোনো নিউজ চ্যানেল, কোনো ইংলিশ পডকাস্ট, সবটাই কিন্তু ইংলিশে শোনার অভ্যেস করতে পারো, আমি 100% গ্যারেন্টি দিতে পারি 2 মাসের মধ্যে তোমাদের ভোকাবস এতটাই সড়গড় হয়ে যাবে যে আলাদা করে মুখস্থ করার কোনো জায়গা থাকবে না। এছাড়া বেসিক্স ক্লিয়ার করার জন্য আর একটা কি, তোমরা নতুন কোনো শব্দ যদি জানতে পারো সেটাকে নোট ডাউন করলে, সেটাকে ব্যবহার করলে, এইভাবেও কিন্তু ভোকাবসের বেসিক্স ক্লিয়ার করা যায়। কিন্তু তোমরা যদি অন্ধের মতো মুখস্থ করো তাহলে ভোকাবসের বেসিক্স কিন্তু ক্লিয়ার হবে না। এছাড়াও গ্রামারের বেসিক্সের জন্য পার্টস অফ স্পিচ তো গেল, তোমাদের আলাদা আলাদাভাবে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন, এগুলোরও খুঁটিনাটি বেসিক্স কিন্তু জানাটা ভীষণভাবে দরকার। আর এই বেসিক্স জানার জন্য যে বইগুলি খুব সাহায্য করে, যেমন ধরো এসপি বক্সির বই ভীষণ হেল্পফুল, পিকে দে সরকারের বই ভীষণ হেল্পফুল, যারা বাংলায় পড়তে চায়, যারা ইংলিশে পড়তে চায় তাদের জন্য এসপি বক্সি ভীষণ হেল্পফুল। তো এই দুটো বই যদি তোমরা একটু খুঁটিয়ে পড়তে পারো তাহলে কিন্তু বেসিক্স ক্লিয়ার অনেকটাই হবে। এছাড়াও এক্সাম অ্যালবামের যে প্রগতি ব্যাচ বা তোমরা যদি সমৃদ্ধি ব্যাচ নাও সেখানেও কিন্তু তোমাদের বেসিক্স ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে চলে যাব আমরা আমাদের থার্ড
রুলস, যেটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট অফ ইচ টপিক। হ্যাঁ, ম্যাথসে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি, ফিজিক্সে কনসেপ্ট ক্লিয়ার করি, তাহলে ইংলিশে কেন নয়? ইংলিশে কনসেপ্ট ক্লিয়ারটাও কিন্তু খুব জরুরি, কারণ কোয়েশ্চেন এমনভাবে তোমাদের আসবে যে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু হবে না। বেশিরভাগ স্টুডেন্টদেরই একটা অভিযোগ থাকে যে ম্যাম কোয়েশ্চেন পড়তে ভুল করেছি বা অপশন বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি? কারণ কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার নেই। হয়তো বলা আছে যে তোমাদের ওখানে অ্যান্টোনিম বা অপোজিট আনসার করতে হবে, তোমরা সিনোনিমে দাগ দিয়ে চলে এলে। তো এটার জন্য কনসেপ্ট ক্লিয়ারটা ভীষণ জরুরি। এছাড়াও এরর কারেকশন যদি তোমরা দেখো, সেখানে যদি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার না থাকে, তোমরা এক পাও এগোতে পারবে না। তোমাদের মনে হবে হয় সবকটা অপশনে ভুল আছে, নয় মনে হবে পুরো সেন্টেন্সটাই ঠিক আছে। সুতরাং কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করাটা ভীষণভাবে জরুরি। এছাড়াও আরেকটা জিনিস কি দরকার, সেটা হচ্ছে ধরো কোনো ভয়েস চেঞ্জ বা কোনো ন্যারেশন এলো, যেহেতু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, তোমাদের একটা জিনিস খেয়াল রাখতেই হবে যে প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা খুঁটিনাটি কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে যে কোথায় কোনটা ভুল আছে। আর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমরা কিন্তু ভুলটা ধরতে পারবে না, উপর উপর দেখে দাগিয়ে দিয়ে চলে আসবে। এক্সাম হলে তো মনে হবে যে আমি সব আনসার করেছি, বাড়িতে এসে দেখবে যে নেগেটিভ মার্কিং হচ্ছে। এটা যেন একদমই না হয়। সুতরাং কোয়েশ্চেন ভালো করে পড়তে হবে, আনসার ভালো করতে হবে, এবং এই দুটোর জন্য দরকার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। এরপরে আসছে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। যত পারো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো। এবার তোমরা বলবে যে আমাদের তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন শুধুমাত্র 3 বছরেরই আছে, 2021, 2022 আর 2023। হ্যাঁ, অবভিয়াসলি প্রত্যেকবার চেষ্টা করো সেগুলোকে না দেখে দেখে সলভ করতে। প্রথমে তো তোমরা এগুলো পড়েই নিয়েছো। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সাজেস্ট করি যে প্রত্যেক দিন অন্তত একটা করে পেপার বা একটা করে টপিক পড়ে নিতে। এবার কি করবে, টাইমার সেট করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করবে। তোমাদের যতক্ষণ টাইম পিরিয়ড, ধরো 15টা কোশ্চেনে কিন্তু খুব বেশি হলে, আমি বলবো খুব বেশি হলে 10 মিনিট বা 15 মিনিট, ইচ কোয়েশ্চেন 1 মিনিট, এইভাবে টাইমার সেট করে ওই প্রেশারে যদি করতে পারো, তাহলে দেখবে ধীরে ধীরে জিনিসটা অভ্যেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ, এবং তার সাথে যেটা তোমাদের করতে হবে, প্রত্যেকটা অপশন, বাকি যে অপশনগুলো থাকবে সেগুলো অ্যানালিসিস করে। তোমরা এই চ্যানেলে আমার অনেক ভিডিও দেখেছো যেখানে আমি আনসার বের হয়ে যাওয়ার পরেও বাকি অপশনগুলো অ্যানালিসিস করে দিই। ওইভাবে অ্যানালিসিস করতে হবে তোমাদের। এতে করে কি হবে, তোমাদের একটা কোয়েশ্চেন তো হয়েই গেল, বাকি 3টে অপশন দিয়েও হয়তো বা আরও 3টে কোয়েশ্চেন হতেই পারে। তো সেইভাবে তোমরা কিন্তু প্রিপেয়ার থাকবে। তো সলভ মানে শুধুমাত্র কোয়েশ্চেন আনসার বের করলাম হয়ে গেল তা নয়। এবার কি করতে হবে, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো সলভ করলে, ভুল যদি হয় বা আন্দাজে যদি কিছু দাও, আমি এরপরে এটা নিয়ে কথা বলছি, তার আগে বলি যে ভুল যদি হয় বা আন্দাজে যদি কোনো আনসার করো, তাহলে কিন্তু সেটাকে তোমার পরে অ্যানালিসিস করতে হবে যে কেন ভুল হলো বা কেন তুমি আন্দাজে দিলে, এটার অ্যান্সার কি হওয়া উচিত ছিল বা তুমি কি ভেবে অ্যান্সারটা করেছিলে। এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু খুব জরুরি। এরপরে চলে যাচ্ছি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মেক আ টাইম টেবিল। টাইম টেবিল তৈরি করাটা ভীষণ ভীষণ জরুরি। সেটা তুমি পড়ো বা রিভাইজ করো বা মক টেস্ট দাও, টাইম টেবিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখা গেলো তুমি 1 ঘন্টা ধরে ইংলিশ পড়ছো, পড়ার পর তোমার মনে হলো যে কিছুই পড়া হয়নি। কেন মনে হয়নি? কারণ ওই 1 ঘন্টার মধ্যে পড়েছো হয়তো 10 মিনিট, বাট বাকি 50 মিনিট কি করেছো তুমি নিজেও জানো না। সুতরাং এটা যেন না হয়। তুমি 20-10 এই হিসাবে কিন্তু করতে পারে, 20-10-20, এটাকে বলা হয় হচ্ছে পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটাকে অ্যাপ্লাই করতে পারো, মানে 20 মিনিট পড়লে, 20 মিনিট পড়ার পর 10 মিনিট তুমি একটা ব্রেক নিলে। এবার ওই ব্রেকের সময় কিন্তু ভুলেও মোবাইল ধরবে না। তুমি যদি ওই 10 মিনিট মোবাইল ধরো, তাহলে সেটা কখন 2 ঘন্টা হয়ে যাবে টেরও পাবে না। তো ওই 10 মিনিট তুমি কি করবে, নিজেকে হাইড্রেটেড করবে, অবভিয়াসলি ভীষণ গরম পড়েছে, জল খাবে, খেয়ে নিয়ে এই 20 মিনিটে তুমি কি কি পড়লে সেটাকে একবার মনে করার চেষ্টা করবে, খুব ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করবে। এছাড়াও তুমি এই সময় মেডিটেশন করতে পারো, কারণ ওই 20 মিনিটের পড়াটাকে তোমার সাবকনশিয়াস মাইন্ডকে হজম করতে দিতে হবে। ঠিক আছে, করার পর 10 মিনিট যখন কেটে যাবে, তখন আবার 20 মিনিট তুমি
পড়লে। তো এইভাবে কিন্তু তোমার টাইম টেবিলটাকে সেট করতে হবে। তো এখানেই কিন্তু 1 ঘন্টা তোমার মোটামুটি কভার হয়ে যাবে। এবার দেখো এটা আমি অ্যাভারেজ বললাম, কারো 20 মিনিটের বেশি সময় লাগতে পারে, কারো 20 মিনিটের কম সময় লাগতে পারে। তবে তাহলে যদি 20 মিনিটের বেশি সময় লাগে তাহলে ব্রেকটাকে কমিয়ে আনতে হবে, সেটাকে 5 মিনিট করতে হবে, কিন্তু ব্রেক দিতে হবে অবভিয়াসলি। এটা হচ্ছে একটা আইডিয়াল টাইম টেবিল। তো আমার মনে হয় প্রতিদিন 1 ঘন্টা গ্রামার আর 1 ঘন্টা যদি ভোকাবসে দাও, মোর দ্যান এনাফ। তবে সেটা কিন্তু অনেস্টলি হতে হবে, সেখানে কোনো রকম কারচুপি থাকা চলবে না। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে অ্যাটেম্পট মক টেস্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এক্সাম অ্যালবাম অ্যাপে প্রচুর মক টেস্ট নেওয়া হয়, প্রত্যেক রবিবার মক টেস্ট নেওয়া হয়, সেগুলো অ্যাটেন্ড করো। যেখান থেকে পারো মক টেস্ট, কোয়ালিটি মক টেস্ট অবভিয়াসলি অ্যাটেন্ড করো। সেটা বই হতে পারে, সেটা অন্য কোনো অ্যাপস হতে পারে, সেটা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে। মক টেস্ট অ্যাটেম্প্ট করো এবং চেষ্টা করো যে বেশিরভাগ আনসারটা ঠিক করার। কারণ এখানে ধরো তুমি 15-র মধ্যে 12 পেলে, পরীক্ষার হলের প্রেসারে কিন্তু সেটা 12 থেকে অটোমেটিক নেমে 8-9-এ নেমে আসবে। সুতরাং চেষ্টা করবে 15-তে 15 করার। তবে হ্যাঁ, ওই আন্দাজে মারবে না একদম। আর মক টেস্টের জন্য সেই একই প্রসেস যাবে, যে যদি তুমি মক টেস্টটা অফলাইন দিতে পারো, মানে যদি ধরো বই থেকে দিচ্ছ বা কোনো অ্যাপে তুমি পরেও অ্যাক্সেস করতে পারছো, তাহলে বাকি যে অপশনগুলো আছে সেগুলোকেও অ্যানালিসিস করে নেবে, ঠিক আছে। আর স্কোরগুলোকে নোট ডাউন করবে, যে ধরো আজকে হচ্ছে তোমার 21 তারিখ, ঠিক আছে, আজকে তুমি পেলে হচ্ছে 15-র মধ্যে 12। এবার কাল যখন তুমি একটা মক টেস্ট দেবে, তখন তুমি সেখানে ধরো পেলে 9। প্রতিদিন তো আর সমান যায় না, প্রতিদিন কোয়েশ্চেনও তুমি সেম কোয়ালিটির পাবে না, তো 9। আবার ধরো 23 তারিখে তুমি একটু এগিয়ে গেলে 15। তাহলে এই যে রেকর্ড, আগামী 3 মাসের এই যে রেকর্ড, এটা তোমাকে হেল্প করবে কিন্তু নিজের পজিশনটা বুঝতে। তাহলে তুমি বুঝতে পারবে যে ঠিক কোথায় তোমার খামতি আছে, কোথায় তোমাকে এগোতে হবে, আর কোথায় আপাতত তোমার জোর না দিলেও চলবে, সেটাকে তুমি ম্যানেজ করতে পারবে। সুতরাং এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে যেটা আসবো সেটা সমস্ত স্টুডেন্টদেরকে বলা হয় যে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করো, স্ট্রিক্টলি নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করো। 99% স্টুডেন্টের অভ্যেস আছে আন্দাজে আনসার করার, ঠিক আছে। তো আন্দাজে তুক্কা লাগানো, যেটাকে বলে কম্পিটিটিভ এক্সামের ভাষায়, তো তুক্কা একেবারেই লাগাবে না। ধরো তোমার 4টে অপশন আছে, এ বি সি ডি। এবার তোমার 3টের মধ্যে কনফিউশন হচ্ছে। যদি দেখো কনফিউশন হচ্ছে, সেই মুহূর্তে ছেড়ে দেবে। পরে যদি টাইম পাও তাহলে সেটাকে নিয়ে পড়বে। যদি তোমার 4টের মধ্যেই কনফিউশন হয়, পুরোপুরি ছেড়ে দেবে, দরকার নেই অ্যাটেন্ড করার। তুমি যেটা অন্য টপিকে বা অন্য কোয়েশ্চেন যেটা পারবে সেটা করবে। এবার ধরো তোমার অপশন এ আর বির মধ্যে একটু ডাউট হচ্ছে যে কোনটা হবে তোমার অ্যান্সার, কোনটা হতে পারে। তো সেক্ষেত্রে তোমার একটা জিনিস দেখতে হবে যে অন্যান্য সাবজেক্টে তুমি ঠিক কতটা আনসার করেছো, ঠিক আছে। যদি দেখা যায় যে তুমি 115-র মধ্যে মোটামুটি ধরো ওই 70 থেকে 80 আনসার করে ফেলেছো এবং সেটা একদম ঠিক, ঠিক আছে, একদম ঠিক আনসার, মানে সেখানে তোমার নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই, তাহলে এই ডাউট নিয়ে ভাবার কোনো দরকার নেই, আরামসে ছেড়ে দিতে পারো। কিন্তু যদি দেখো যে তোমার স্কোর হয়েছে মোটামুটি 50-60, তাহলে কিন্তু তোমাকে একটা অ্যাটেম্প্ট নিতেই হবে। তখন তুমি ট্রাই করতে পারো। তবে হ্যাঁ, ভীষণ সাবধান, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে মাথা ঠান্ডা করে আনসার তোমরা করতে পারো। মানে তোমাদের এখানে যতটা সম্ভব স্কোর বাড়িয়ে নেওয়াটাই আসল কথা। তো তার জন্য যদি তোমার কোয়েশ্চেন ছুটে যায় সেটাও কিন্তু ঠিক আছে, তবুও নেগেটিভ খাবে না, একদমই নেগেটিভ মার্কিং যেন না হয়। নট অনলি ফর ইংলিশ, সব সাবজেক্টের জন্যই এটা আমি বলছি, নেগেটিভ মার্কিংটা অ্যাভয়েড করবে, ঠিক আছে, আন্দাজে একেবারেই নয়। নেক্সট যেটা আছে রিভাইজ অ্যান্ড রিকল, যেটা আমি সবসময় বলি যে এখন যেহেতু পরীক্ষা এগিয়ে এসছে, তো তোমরা, আমি একটু আগে যে বললাম 1 ঘন্টা গ্রামার আর 1 ঘন্টা তোমরা যদি ভোকাবসে দাও, তার মধ্যে ঠিক আধ ঘন্টা, ঠিক আছে, রিভাইজের জন্য রাখতেই হবে, আধ ঘন্টা রিভাইজের জন্য রাখতেই হবে। এবার সেটাও ডিপেন্ড করছে কে কীরকম, কার কীরকম ক্যাপাসিটি, সেরকম রিভাইজ করবে এবং না দেখে বলার চেষ্টা করবে। খুব ভালো হয় যদি তোমরা না দেখে লেখার চেষ্টা করো। না দেখে লিখলে পরে কি হয়, যেটা তুমি পড়েছো সেটাই তোমার
লেখার মতো একটা ব্যাপার আসে। আর শুধু বলার ক্ষেত্রে কি হয়, অনেক সময় নিজের মধ্যে একটা ফাঁকিবাজি চলে আসে যে পারছি না, একটু দেখে নিই। কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই না। কি বলছো মুখে সেটা তোমার খাতায় লেখা থাকছে, পরে তুমি সেটা মিলিয়ে নিতে পারছো যে ঠিক লিখলাম না ভুল লিখলাম। কিন্তু বলছো যখন, তখন চাপে পড়ে তুমি হয়তো ভুল বলছো কিন্তু মনে করতে পারছো না। ঠিক আছে, তো আমি সাজেস্ট করব যে এই আধ ঘন্টা তোমরা লেখো, যে কি পড়লে সেটাকে লেখো। এবং সেটা তোমরা কি করবে, সেদিনেরটা সেদিনে করবে একেবারেই না। ধরো আজ তুমি পড়লে, আজকে তোমার 21 তারিখ, আজ তুমি পড়লে, ঠিক আছে, কাল তুমি লিখবে। কাল সকালে অথবা বিকেলে না দেখে সেটাকে লেখার চেষ্টা করো আধ ঘন্টা। দেখো কতটা মনে থাকছে। প্রথম প্রথম ভুলে যাবে, নার্ভাস হবে যে আমার তো কিছুই মনে থাকছে না, কিন্তু ধীরে ধীরে কিন্তু অভ্যাস হয়ে যাবে। এবং এটাকে কনসিস্টেন্ট করতে হবে তোমাদের। ঠিক আছে, ভুলে গেছি বলে ছেড়ে দিলাম একেবারেই সেটা করলে চলবে না। এর পরের রুলস, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত তোমাদের ভুলটা কম হতে থাকবে। আজকে যদি তোমার 15-র মধ্যে 15টাই ভুল হয়, ঠিক আছে, তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে ডে 10-এ গিয়ে, ঠিক আছে, তোমার কিন্তু কি হয়ে যাবে, ভুলের সংখ্যা অনেক কমে যাবে। ধরো 5টা ভুল হলো, ঠিক আছে, 5টা ভুল হলো, এটা তোমরা আবার ভেবো না যে আমি ঠিক লিখছি। তারপরে ধরো ডে 20, দেখবে অনেস্টলি যদি করো তাহলে দেখবে যে ভুলের সংখ্যা 1 বা 2-এ নেমে এসছে। ঠিক আছে, তো প্র্যাকটিস যত করবে, এবং অথেন্টিক প্র্যাকটিস, স্মার্ট প্র্যাকটিস করতে হবে। ওই প্র্যাকটিস করলাম, আনসার দেখলাম, ছেড়ে দিলাম না। অ্যানালিসিস করতে হবে যে কেন ঠিক হলো বা কেন ভুল হলো। আমি আনসার করার সময় কি ভেবে আনসার করেছিলাম যে আমার এই জিনিসটা ভুল হয়ে গেল। বা কেউ যদি, আবারও বলছি, আন্দাজে দাও, যদি বাই এনি চান্স ঠিক হয় তাহলেও তোমাকে অ্যানালিসিস করতে হবে, কারণ তুমি ওটাতে শিওর ছিলে না, তুমি আন্দাজে দিয়েছিলে যে কেন আমার এই আনসারটা ঠিক হয়েছিল, আমি কিভাবে আনসারটা করেছিলাম, কোথায় কনসেপ্টটা আমার ঠিক ছিল, সেটাও কিন্তু অ্যানালিসিস করতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বি ফোকাসড। বি ফোকাসড, বি হাইড্রেটেড অ্যান্ড বি হেলদি। ফোকাস নষ্ট হয়ে গেলে কিন্তু শেষ। আমাদের প্রথম ফোকাস নষ্ট হওয়ার প্রথম বাধাই হচ্ছে কি, ফোন। ঠিক আছে, ফোন একেবারে ইউজ করা যাবে না এই সময়টায়। হ্যাঁ, ফোন ইউজ করার জন্য সময়টা নির্দিষ্ট করে নেবে এই 3 মাস। আর হাইড্রেশন জন্য বা রিফ্রেশমেন্টের জন্য তোমরা মুভি দেখতে পারো, বাট সেটাও খুব লিমিটেড এডিশন। ঠিক আছে, বই পড়তে পারো, কারো যদি বই পড়ার অভ্যেস থাকে, গল্পের বই, তাহলে সেটা কিন্তু খুব ভালো রিফ্রেশমেন্টের কাজ করে। মেডিটেশন করতে পারো। তো ফোকাস থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কোনো রকম কোয়ারিজের দরকার পড়লে এই নাম্বারটায় তোমরা অবশ্যই যোগাযোগ করবে। তোমাদের সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে উইকডেজগুলোতে তোমরা সমস্ত রকম কোয়ারিজের আনসার পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট বক্সে, এবং ফলো করতে থাকো এই চ্যানেলটাকে আরও অনেক রকম ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ।